আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগের দুদিন আগেই প্রবাসী অনুসন্ধানী সাংবাদিকরা জানিয়েছিলেন রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বলা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় চরম প্রতিকূল অবস্থাতেও চুপ্পুকে রাষ্ট্রপতির পদে টিকিয়ে রেখেছিল বিএনপি। এমনকি সরকার গঠনের পরও বিরোধী জোটের চরম আপত্তি উপেক্ষা করেও তাকে বহাল রাখা হয়েছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ শারমিন চৌধুরী আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। ধন্যবাদ, আপনিও সময় দিচ্ছেন, যুক্ত হয়েছেন। আমি ১ম এই যেটি খুব আলোচনা চলছে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে, অতএব আপনার কাছে জানতেই চাই যে পদত্যাগের আগেই আপনি এবং আ এর আগে আমি দেখেছি আরো কেউ করেছেন কিনা জানি না, কিন্তু আপনি লিখেছেন আপনার Facebook পোস্টে আমি দেখেছি জুলকারনাইন সায়ের তিনিও লিখেছেন। আ আপনি লিখছেন যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু অধ্যায়ের অবশেষে সমাপ্তি ঘটতে যাচ্ছে। তাকে ইতোমধ্যেই জানিয়ে দেয়া হয়েছে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করার কথা। এটি আপনি পদত্যাগের অন্তত ২ দিন আগে লিখেছেন। আম মানে এই যে তাকে জানিয়ে দেয়া হয়েছে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করার কথা, এটি আসলে কে জানালো? কে জানালো আসলে সেটা তো বলা পসিবল না। আমি সেটা বলতেও পারব না এখানে। কিন্তু আমি এতটুকু বলতে পারি যে মানে দায়িত্ব দেয়া হয়েছিল ধরতে পারেন একটা সংস্থাকে এবং তারা খুব পোলাইটলি তাকে বলেছে যে হুম, "স্যার আপনাকে চলে যেতে হবে।" তো তিনিও খুব তাদেরকে বিনয়ের সাথেই বলেছে যে, "ঠিক আছে, আমার তো এমনিও স্বাস্থ্যগতভাবে আমি তো ভালো বোধ করছি না। তো যদি সরকার আমাকে না চায়, আমি তাহলে সেক্ষেত্রে আমি চলে যাবো। আমাকে ১ টা মাস একটু ভাবতে সময় দাও।" তো তখন তারা তাকে বলল যে, "আসলে এখানে ভাবাভাবির কিছু নেই স্যার। আমাদেরকে বলা হয়েছে আপনাকে ২৫ তারিখের মধ্যেই চলে যেতে হবে, ২৫ জুলাইয়ের মধ্যে।" হুম। তো তখন তিনি বললেন যে, "তাহলে তো আসলে এখানে তাহলে আমার ভাবারও যেহেতু কিছু নেই, তাহলে তো আমাকে যেতেই হবে। তো তোমরা তো সব জেনে বুঝেই এসেছো। তো তাহলে সেক্ষেত্রে ঠিক আছে, আমার তাহলে যেটা করণীয় বলো, আমাকে কি করতে হবে? আমি করে দিচ্ছি।" তো তখন তারাও আবার তার সাথে খুবই ভদ্র ভাষায় তাকে বলল যে, "স্যার দেখেন, আপনাকে আমরা এত বছর ধরে চিনি। আপনি অত্যন্ত মানে বিনয়ী এবং একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে আপনাকে দেখেছি। তো আপনার সাথে কোনো বেয়াদবি করারও ইচ্ছা আমাদের নেই। কিন্তু আপনাকে বিনয়ের সাথেই বলছি যে ২৫ তারিখ এর মধ্যে আপনাকে আসলে যেতে হবে। তো এটা আপনি কোন বেয়াদবি নিয়েন হুম। না।" তো তিনি বলছেন, "না, এটা তোমাদের যেটা দায়িত্ব তোমরা পালন করতে এসেছো। তো আমাকে কি করতে হবে বলো, আমি আমার মতো করে সেটা করে ফেলবো।" তো অত্যন্ত মানে একটা কর্ডিয়াল ওয়ে তেই আসলে হয়েছে। মানে এটা এমন কিছু হয়নি যে আপনি যেটা দেখেছেন যে শেখ হাসিনার আমলে যেটা হতো যে, হাসিনার আমলে আপনি দেখেছেন যে একটা ব্যাংক কি করে এসালামের মাধ্যমে লুট করে ফেলা হতো। তো ওই ধরনের কোন ঘটনা কিন্তু এখানে ঘটেনি। যে তাকে জোর প্রয়োগ করে তাকে পিস্তলের মুখে ঠেকিয়ে বলা হয়েছে, "আপনাকে পদত্যাগ করতে হবে, আপনি পদত্যাগ করেন।" ওরকম কিছু কিন্তু এখানে হয়নি। কারণ তিনিও শারীরিকভাবে যে ভালো বোধ করছিলেন তা নয়। তিনি নিজেও মানসিকভাবেও আপনি জানেন যে তিনি মানে ভালো সুন্দর বোধ করে করার কথা বললেই নয়। যদি কাজ হয়ে যায় তাহলে আর পিস্তল ঠেকানোর কি দরকার? মানে বিষয়টা তো একই রকম না? একটা সংস্থা গিয়ে বলছে। এটার তো প্রক্রিয়াটা এরকম হবার কথা না যে একটি সংস্থা গিয়ে বলবে, "স্যার আপনাকে চলে যেতে হবে।" না, এখানে আরো অনেকগুলো ব্যাপার রয়েছে। এটাকে আসলে এত সরলীকরণও করা যায় না। কারণ ব্যক্তিগতভাবেও যে তিনি খুব ভালো বোধ করছেন তা নয়। আপনি দেখেছেন যে জাতীয় সংসদের মতো একটি জায়গায় যে তার মানে সন্তান তুল্য আ ছেলেগুলো যখন তাকে মানে তার সামনে অশোভন আচরণ করে, সংসদের পরিবেশ নষ্ট করে। তো সেটা আসলে আমি যতটুকু শাহাবুদ্দিন চুপ্পুকে দেখেছি, তিনি কিন্তু তখন থেকেই মানে বিষয়গুলো নিয়ে খুব ব্যক্তিগতভাবে আপসেট ছিলেন। এই হুম। আরকি। মানে মানে এই যে শেখ হাসিনার সাথে কথা বলা, শেখ হাসিনার সাথে কথা বলার মানে বিপদের কারণ হতে পারে তার তার রাষ্ট্রপতি পদে বহাল থাকা। মানে কি এমন বিপদ তিনি করে ফেলতে পারেন? রাষ্ট্রপতি তো এমনিতেও খুবই একটা আলংকারিক পদ, যার আসলে খুব পাওয়ার কিছু নাই, মানে কোনো ক্ষমতা নাই, এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি তাকে একরকম গৃহবন্দী তাকে থাকতে হয়েছে। তিনি খুব উচ্চবাচ্যও করতে পারতেন না, তার সম্মতিও কিছুতে লাগতো না। জাস্ট রাষ্ট্রপতি ছিলেন আরকি। তো তিনি এমন কি বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারতেন বলে মানে সরকারের বা উচ্চপদস্থদের কানে গেল? না, এখানে ব্যাপারটা হচ্ছে আপনি চিন্তা করে দেখুন যে যখন শেখ হাসিনার সময় ধরুন আব্দুল হামিদ যখন রাষ্ট্রপতি ছিলেন। তো সে সময় যদি একটা এরকম খবর শেখ হাসিনার কানে আসতো যে আব্দুল হামিদ তিনি লন্ডনে তারেক রহমানের সাথে ফোনে কথা বলেছেন। তখন কি শেখ হাসিনার পক্ষে কি আব্দুল হামিদকে রাখা সম্ভব হতো? হতো না। বিষয়টা আসলে ওভাবেই চিন্তা করতে হবে। কারণ এগুলো তো মানে রাষ্ট্রীয় নিরাপত্তা বা রাষ্ট্রের জন্য মানে হুমকি বা সরকারের জন্য বিপদের কারণ হতে পারে। তো ওভাবেই হয়তো সরকারকে বোঝানো হয়েছে যে এটা আসলে একটা বিপদের কারণ হতে পারে। এই মুহূর্তে আপনারা তাকে যদি রেখে দেন। আর পাশাপাশি আপনি জানেন যে এনসিপি বা জামায়াত তারা তো অনেকদিন ধরেই সরকারকে একটা চাপ দিয়ে যাচ্ছিল। এবং ৫ই আগস্টকে কেন্দ্র করে তারা যদি আবার সামনে একটা এরকম কিছু করে যে আমরা রাষ্ট্রপতির পদত্যাগ না হলে আমরা একটা মানে বঙ্গভবন অভিমুখে আমরা মার্চ করব বা একটা অস্থিতিশীল করার একটা পায়তারা করতে হবে। আপনি দেখেছেন যে কর্নেল অলি আহমেদ তিনিও কিন্তু বলছেন যে এ জামায়াতের আমির, তারপর মামুনুল হক, তারপর নাহিদ ইসলাম তারা নাকি এক হয়ে গেলে তারা এই সরকারকে ১ সপ্তাহের মধ্যে ফেলে দিতে পারে। তো এই যে এ ধরনের হম্বিতম্বি তারা করছে কিন্তু বা এই এ ধরনের হম্বিতম্বি তো কথাবার্তা তারা করছে মূলত ওই গণভোট আর জুলাই সনদের বাস্তবায়নের ইস্যুটা নিয়ে। রাষ্ট্রপতির ইস্যুটা তো এখন খুব সামনেও ছিল না। মানে তারা তো এই মুহূর্তে খুব রাষ্ট্রপতিকে নিয়ে মাতামাতি করছিল না।
করছিল না, কিন্তু এই 5ই আগস্টের সময় তারা করতে পারত। এই ধরনের আমি তো আপনার হুম। আমার ফেসবুক পোস্টে আমি কিন্তু মেনশন করেছি সেটা, যে তাদের একটা এরকম পরিকল্পনা ছিল এবং এরকম গোয়েন্দা তথ্যও ছিল যে তারা এই বিষয়টাকে আবারও সামনে নিয়ে আসতে পারে। তো সবকিছু বিবেচনা করে সরকার যেটা সঠিক মনে করেছে সরকার সেটিই করেছে। আর আমি মনে করি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনিও যেটি করেছেন তিনিও সঠিক কাজটি করেছেন। কারণ এভাবে হুম। মানে এই পদটি আঁকড়িয়ে রাখার মতো অবস্থায় তিনি ছিলেন না। তো শারীরিকভাবেও তিনি সুস্থ তো ছিলেন মানে না, এই যে সঠিক কাজ মানসিকভাবেও। সরকারও করলেন বা রাষ্ট্রপতিও করলেন সঠিক কাজ, কিন্তু ধরেন একটা অজুহাত দেখানোর বিষয় হয়ে গেল শারীরিক অসুস্থতা, যেখানে সবাই আসলে বুঝতে পারছে যে এর চেয়েও শারীরিক অসুস্থতা বেশি ছিল জিল্লুর রহমানের। কোনো রকমে হাঁটতেন চলতেন, মানে রীতিমতো মানে পারতেন আর কি কোনো রকম হাঁটাচলা করতে, ওরকম একজন ব্যক্তি। বা মানে তাদের এমন কোনো কাজও থাকে না যে খুব ফিট থাকতে হবে শারীরিকভাবে। ফলে এই যে অজুহাতটা দেখানো হলো, এটা আসলে কেমন হলো? যে ওই যে গানের মতো কথা কিছু, কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। এরকম কি? মানে জানে যে কথা আছে কিছু এর মধ্যে, কিন্তু মুখে বলা যাচ্ছে না। ব্যাপারটা এরকম কি? মানে অজুহাত কেন দেখাতে হলো? এখন এটা আমি মনে করি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মানে সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ক্ষেত্রে আমি মনে করি যে এটা তার একটা দুর্ভাগ্য যে তিনি শেখ হাসিনাকেও যখন তিনি সার্ভ করেছিলেন তিনি হুম, খুব নিষ্ঠার সাথে করেছিলেন। তিনি বলেছিলেন যে তাকে আমি কদমবুসি করতে চাই এবং এ ধরনের কথা বলে তিনি নিজেকে এভাবে রাষ্ট্রপতি পদের মর্যাদা তিনি নষ্ট করেছিলেন। হুম, হুম, পরবর্তী সময়ে তিনি দেখেছেন যে যখন অভ্যুত্থান হলো তিনি কিন্তু ইচ্ছা করলে পারতেন স্পিকারের মতো পালিয়ে যেতে। তিনি স্পিকারের মতো পালিয়ে যাননি। তিনি সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবেলা করেছেন এবং তিনি যখন ডক্টর ইউনূস ক্ষমতায় আসলো ১৩৩টা যে অধ্যাদেশ সেটা কিন্তু তিনি এই অধ্যাদেশগুলোতে তিনি সই করেছেন এবং তখনকার প্রয়োজনে যেটা প্রয়োজনীয় ছিল তিনি সে কাজটা কিন্তু সুচারুভাবে করেছেন। পরবর্তীতে ইউনূসের সরকারের শপথই বলেন বা তারেক রহমানের সরকারের শপথই বলেন এগুলো তো তিনি করেছেন। তো এই যে একটা মানে আমাদের ইতিহাসের অংশ তিনি হয়ে গেলেন যে হুম, তিনি ৩টা সরকারের শপথ করালেন। কিন্তু করেও কিন্তু তিনি কারো প্রিয়ভাজন হতে পারলেন না। আপনি দেখেন যে এখন আওয়ামীপন্থী যে সাংবাদিকগুলো হুম। রয়েছে, নবনীতা বা যারা রয়েছে তাদের কাছেও তিনি এখন গালমন্দের শিকার হচ্ছেন। আর যারা ওই মানে উগ্রপন্থী অ্যাক্টিভিস্ট রয়েছে তাদেরও তিনি গালমন্দের শিকার হচ্ছেন। অর্থাৎ তিনি কারো মন জয় আর করতে পারলেন না বিএনপিও দিন তাকে শেষে। চাচ্ছে না আর। হুম, হ্যাঁ, তো আসলে মানে আমি মনে করি যে ইটস ভেরি আনফরচুনেট ফর হিম। হুম। কিন্তু আমরা যারা ব্যক্তিগতভাবে তার সাথে মিশেছি আমরা কিন্তু দেখেছি যে লোকটা কিন্তু খুবই মানে বন্ধুবৎসল এবং আমার কাছে তাকে মনে হয়নি যে তিনি মানে মানুষটা আসলে খারাপ। মানুষটা এখন অত্যন্ত আন্তরিক, ভালো সজ্জন একজন ব্যক্তি। কিন্তু মানে কারো মন তিনি দিন শেষে জয় করতে পারলেন কারো না। মন জয় করতে পারেন না। ধরেন আপনি আপনি বা আপনারা অনেকেই যাদের যাদের সরাসরি কথা বলবার সুযোগ হয়েছে বা মিশেছেন তাদের সাথে, তাদেরকে সজ্জন ব্যক্তি মনে হয়েছেন। আওয়ামী লীগের তো এরকম অনেকেই আছেন যারা আওয়ামী লীগের হয়তো কোনো একটা পদে ছিলেন বা আ আ এমপি ছিলেন, এরকম সবার বিরুদ্ধে গণহারে মামলা হয়েছে। আ মানে তারাও অনেকে হয়তো সজ্জন ব্যক্তি আছেন। কিন্তু তারাও এরকম মামলার শিকার হয়ে আছেন। মানে এই যে এনসিপি এখন তার বিচার চাইছে, এই বিষয়টাকে আপনি কিভাবে মানে দেখছেন যে তার বিচারের দাবিটা? তিনি যদি বিচার না হয়, তার যদি বিচার না হয়, তাহলে ওই যে যাদের কথা বলছিলাম সজ্জন ব্যক্তি আরো তো আছেন যারাও আসলে আ শুধুমাত্র দলের নেতাকর্মীর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাদের কেন বিচার হচ্ছে? আর তাদের বিচার হলে ইনার কেন হবে না? এখানে ওই যে পদটা, রাষ্ট্রপতির পদটা তো আমরা জানি যে এই পদটাকে আমরা ওইভাবেই একটা মানে গুরুত্বপূর্ণ পদ মনে করি যে পদের এই ব্যক্তিটি যখন অবসরে চলে যান তখন তাকে বিচার যদি আপনি মুখোমুখি করতে চান তাহলে এটা তো মানে খুবই দৃষ্টিকটু লাগে এবং আপনি এখন যদি তো আর সেই আ বিষয়গুলো নাই। আছে কি? ধরেন সাবেক প্রধানমন্ত্রী থেকে স্পিকার সবাই তো আসলে বিচারের মুখোমুখি হচ্ছেন। দৃষ্টিকটু লাগার বিষয়টা তো এখন আর ঠিক ঐরকমভাবে নাই গণঅভ্যুত্থানের পর। না এবং দৃষ্টিকটু অবশ্যই আছে এবং দৃষ্টিকটু লাগবে বলেই কিন্তু আব্দুল হামিদের মতো একটা লোকের বিচার হয়নি। কারণ আব্দুল হামিদের আপনি পাপের পাল্লাটা যদি পরিমাপ করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে আমি বলব আব্দুল হামিদের পাপের পাল্লাটা অনেক বেশি। কিন্তু আব্দুল হামিদকে তো কিছুই করা হলো না। বরঞ্চ তাকে বিদেশে চিকিৎসা করতে দেয়া হলো। তিনি ফিরে আসলেন। হুম, হুম। আব্দুল হামিদ কি ধরনের অপরাধ করেছে এটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমি অনেকগুলো অনুসন্ধানী প্রতিবেদনে কিন্তু আমি দেখিয়েছি যে তিনি তার ক্ষমতার অপব্যবহার করে মিঠামইন এলাকাতে তিনি তার ভাইকে কত বড়, বড় পদে বসিয়েছিলেন। তিনি তার বোনকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছিলেন। তিনি তার ক্ষমতার অপপ্রয়োগ করে তিনি তার ভাইগনাকে সে ওই এলাকায় সে ইউপি চেয়ারম্যান বানালো। তো এবং এখনো তো তাই যা না। ইচ্ছা তাই এখনো করেছে। বিএনপি ধরেন প্রশাসক থেকে শুরু করে সর্ব জায়গায় তো আসলে তারই পছন্দের লোকজন, বা ধরেন এমনকি আ যেটি হাসনাত আব্দুল্লাহ বললেন, বাপের দোয়া মানে ক্রিকেট বোর্ড। সেখানেও সব আসলে মন্ত্রীদের, সিনিয়র মন্ত্রীদের ছেলে বা আ স্ত্রীও আছেন একজন, মানে তারা নিয়োগ পেলেন। তো এরকমই তো আসলে দলীয় লোকজন বা আত্মীয়-স্বজনরাই তো আসলে নিয়োগ পাচ্ছেন। পার্থক্য কি হচ্ছে? এখন বিএনপি চাইলেও তো আসলে আওয়ামী লীগের কাউকে নিয়োগ দিতে পারবে না। কারণ আওয়ামী লীগ নামে কোন দলের নেতাকর্মীদের তো আওয়ামী আপনি লীগ এখন ছাড়াও খুঁজেও তো পাবেন আছে। না। যারা বিএনপিও না, আওয়ামী লীগও না, ছেলে-মেয়ের বাইরে আছে তো মানুষ, আছে না? যোগ্যতা। আপনি নিরপেক্ষ কাকে পাবেন? আসলে নিরপেক্ষ বলতে কেউ নাই। সবাইরই দেখবেন খুঁজলে কিছু না কিছু দলীয় পরিচয় থাকবে। এখন আপনি যদি বলেন যে বিএনপি ক্ষমতায় বসে জামাতের লোকদেরকে বসাবে, ওটাও তো আসলে আমাদের দেশের পরিস্থিতি ওরকম না যে তারা এখানে জামাতের লোকজন একে, একে বসে বিসিবিতে বসিয়ে দেবে। তো ওইটাও বিবেচনা করতে হবে আসলে। এখন তাহলে আর আব্দুল আমাদের হামিদের কি দেশটার দোষ? সিস্টেমটা এরকম।
আব্দুল হামিদের দোষী এর জন্য যে আব্দুল হামিদ রাষ্ট্রপতির পদে বসে তিনি মিঠামইন বা ওই কিশোরগঞ্জ এলাকাতে কি করেছেন ওই সময়, এটা যারা ওই মিঠামইনের জনগণ, আপনি তাদেরকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন যে তিনি কিভাবে ক্ষমতার অপব্যবহার ওই সময় করেছিল। আমি অনেকগুলো অনুসন্ধানী প্রতিবেদন, এগুলো আমি একদম প্রমাণ সহ আমি দেখিয়ে দিয়েছিলাম। তো আমাকে যদি বলা হয় যে কম্পেয়ার করতে যে রাষ্ট্রপতি হিসেবে আব্দুল হামিদ বা শাহাবুদ্দিন চুপ্পু আপনি কার বিচার আগে করতে চান, আমি বলবো অবশ্যই আব্দুল হামিদের করা উচিত আগে, কারণ আব্দুল হামিদ অনেক বেশি পাপ করেছে। সেই হিসাবে আপনি শাহাবুদ্দিন চুপ্পুকে যদি ওভাবে মানে কম্পেয়ার করেন, আমি বলবো তার ওরকম কিছু আপনি খুঁজে বের করতে পারবেন না আসলে তো মানে বিচার আব্দুল এরকম হামিদের পাল্লা সাথে। ধরে করা হয় না? অপরাধ দেখে যে তার অপরাধ আছে কিনা বা উনার অপরাধ আছে কিনা। কে কার চেয়ে বেশি অপরাধী সেই দেখে তো আর বিচার হয় না। কিন্তু আম উম ধরেন কিন্তু আমি আমি যেটা শুনেছি মনে করি যে হ্যাঁ, 2018-র যে একটা মানে নির্বাচন আপনি দেখেছেন, নির্বাচনের নামে যে তামাশা হয়েছে, রাতের ভোটের নির্বাচন, বা 2024-এর যে ডামি ভোটের নির্বাচন, ও ধরনের কলঙ্কিত নির্বাচন বা এগুলো নিয়ে আপনি আব্দুল হামিদের মতো ব্যক্তিকে কখনো দেখেছেন যে সে কোনো ধরনের প্রতিবাদ মুখর হয়েছে বা কিছু করেছে? কিছু করেনি। কিন্তু সেই হিসেবে আমি শাহাবুদ্দিন চুপ্পুকে আমি একটা জায়গায় আমি তাকে প্রশংসা করব যে তিনি কিন্তু এই যে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে তিনি কিন্তু ছাত্রদের পাশেই দাঁড়িয়েছেন। না 133টা দাঁড়িয়ে কি উপায় অধ্যাদেশে ছিল? তিনি উপায় তো ছিল, তিনি তো স্পিকারের মতো পালাতে পারতেন। হুম, তিনি তো এখনো বলছেন যে আমাকে যদি বিচারের মুখোমুখিও করে আমি দেশের বাইরে যাব না। যেমন দেখেছেন যে সাম্প্রতিক সময় কিন্তু বলা হচ্ছে যে রাষ্ট্রপতির ছেলে নাকি আমেরিকায় চলে আসছেন, পালাবেন, এ ধরনের কথা কিন্তু আজকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম। কিন্তু এটা একদম পুরা মানে ভুয়া একটা খবর। রাষ্ট্রপতির ছেলে বাংলাদেশেই আছেন, বাংলাদেশেই থাকবেন। বলেছেন যে আমরা যদি কোনো অপরাধ করে থাকি বাংলাদেশে বিচার হোক, কিন্তু আমরা দেশ ছেড়ে কোথাও যাব না। তো ওই সৎ সাহসটা তো তাদের আছে। হুম। আম মানে ওই যে মানে আব্দুল হামিদের কথা বলছিলেন, জনাব আব্দুল হামিদ যখন বাইরে গেলেন একবার চিকিৎসার জন্য, সম্ভবত ব্যাংককে গিয়েছিলেন তিনি তখন। তখন আ ধরে নেওয়া হলো তিনি পালিয়ে গেছেন, সেই নিয়ে অনেক আলোচনা হলো। তারপরে তো ওই একটা বিষয়কে কেন্দ্র করে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চলে আসলো। এবং তারপর তিনি আবার ঠিকঠাক মতো ফিরেও এলেন। বলা হলো যে এখানে একজন তার শ্যালক সম্ভবত জামায়াতের একজন বেশ পদস্থ নেতা আছেন বলেই তার এই বিষয়টা কি আপনি এরকম কিছু আসলে কি জানেন? এরকম কি কিছু আছে? হ্যাঁ, জামায়াতের একজন নেতা, তারা ওই এসবি পুলিশের সাথে তার ওই সময় একটা ভালো সখ্যতা ছিল এবং তারা এসবি পুলিশকে বলেছিল যে তাকে যেন যেতে দেয়া হয়, আবার আসতে দেয়া হয়, এবং সরকারের উপর মহল থেকেও তখন আসলে থেকে নিয়ে তেমন কিছু করা হয় না। আমি মনে করি এটা ভালো কাজই হয়েছে। কারণেই যে অন্তত রাষ্ট্রপতির পদটার প্রতি সম্মান দেখিয়ে হলো এই মানুষগুলোকে, এবং তারা তাদের বয়সের শেষ প্রান্তে চলে এসেছে। আব্দুল হামিদ এখন তার যে শারীরিক অবস্থা, এই অবস্থায় আমার মনে হয় না যে তার মতো ব্যক্তিকে এখন এই মুহূর্তে বিচারের মুখোমুখি করার মতো প্রয়োজনীয়তা আছে। অন্তত ওই পদটির প্রতি সম্মান দেখিয়ে হলো আমি মনে করি যে এই ক্ষেত্রে সরকার যে কাজটি করেছে আমি এটাকে সমর্থন করি ব্যক্তিগতভাবে, যে আব্দুল হামিদের ক্ষেত্রে বা শাহাবুদ্দিন চুপ্পুর ক্ষেত্রে যদি সরকার মানে এই পদটার প্রতি সম্মান দেখিয়ে হলেও যেন তাদের বিরুদ্ধে আসলে কোনো ওই ধরনের অ্যাকশনে না যায়, আমি ব্যক্তিগতভাবে এটা সমর্থন করি। যদি আমি জানি আমার এই মতের বিরুদ্ধে অনেকে বলতে পারেন, এটা আপনাদের ব্যাপার, কিন্তু আমি মনে করি যে অন্তত এই পদে যারা ছিলেন তাদেরকে একটা মানে জি। ছাড় তো দেয়া যেতেই পারে। মানে রাষ্ট্রপতি ইস্যুতেই আপনার সেই পদত্যাগের দুদিন আগেই যে পোস্ট, সেখানে আপনি লিখছেন সম্ভাব্য অনেকের নাম নিয়ে গুঞ্জন থাকলেও বলা হয়েছে শেষ মুহূর্তে যদি সরকার কাউকে তার রিপ্লেসমেন্ট হিসেবে নিশ্চিত করতে না পারে, তাহলে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমী হয়তো ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে পারে। পরবর্তীতে হয়তো সুবিধাজনক সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা অন্য কাউকে এই পদের জন্য সরকার বিবেচনা করবেন। দেখা গেছে আসলে অতটুকু পর্যন্ত ঠিক যে হ্যাঁ, স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তিনি আম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন। কিন্তু পরবর্তীতে কে? মির্জা ফখরুলের কথা বলছেন, আরও বিভিন্ন মানে মূলধারার গণমাধ্যমেও কয়েকজন বিএনপির সিনিয়র নেতাদের নাম আসছে। এর মধ্যে এর বাইরে আসছে নাসিমুল গনি, মন্ত্রিপরিষদ সচিব এবং ডক্টর ইউনূসের নামও আসছে। আ কে হতে পারেন পরবর্তী রাষ্ট্রপতি? সেরকম কোনো তথ্য আছে? এখানে যে নামগুলো আলোচনায় আসছে এগুলো মোটামুটি মানে যে স্পেকুলেশন গুলো হচ্ছে, আসলে এই নামগুলো নিয়েই কিন্তু আলোচনা হচ্ছে। হুম। এবং এই মুহূর্তে আসলে নির্দিষ্ট করে বলাটাও কঠিন যে কাকে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি করা হবে। তবে এই দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছেন এখন পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং মোটামুটি ভাবে বলা চলে যে 90% সম্ভাবনা যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। কিন্তু এটা আবার নাও হতে পারে। যেমন শারীরিক কারণ হতে পারে, বা আপনার মঈন খান, যে ডক্টর মঈন খান, তার পক্ষেও একটা মানে জোর লবিং হচ্ছে বা বলা হচ্ছে তার এলাকার মানুষজন, তাদের একটা দীর্ঘদিনের দাবি যে ডক্টর মঈন খানকে আমরা দেখতে চাই এ পদে। তো তারাও জোর তাদের মতো করে একটা তদবির করে যাচ্ছে। তো আবার নজরুল ইসলাম খানের নামও এসেছিল যে নজরুল ইসলাম খানকে হয়তো করা হতে পারে। তো এভাবে প্রত্যেকেই প্রত্যেকের তরফ থেকে একটা মানে বলা চলে যে এখন তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করার একটা সর্বাত্মক প্রচেষ্টা করছেন। এই এবং এই যে লাইনে কি ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন কোথাও? মানে তার নামটি আ অন্তর্বর্তী সরকার যখন চলে তখনই শোনা গেছে বিভিন্ন সময় যে বিএনপির সময় রাষ্ট্রপতি হবেন, হতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মানে তাকেও কি বিবেচনায় আছে কিনা ডক্টর জানি না। মোহাম্মদ ইউনূস ডক্টর মোহাম্মদ ইউনূস যদি রাষ্ট্রপতি হন, তাহলে সেক্ষেত্রে আপনি ধরেই রাখতে পারেন যে এটা আসলে বিএনপির কোনো ফার্স্ট চয়েস ছিল না। এখন আমাদের আনফরচুনেটলি আমাদের যেটা রাজনীতিতে আমরা দেখে আসছি যে আমাদের দেশের রাজনীতি আসলে
খেলাগুলো অনেক সময় বাইরের দেশ থেকে খেলা হয়ে থাকে। তো যদি বাইরের দেশের কোনো খেলা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি দেখবেন যে হয়তো অনেকটা অপারগ হয়েই হুম। রাষ্ট্রপতি হিসেবে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করা হতে পারে। তো এখন এটা যদি হয়, আপনি ধরে রাখতে পারেন যে এটা বিএনপির আসলে মত নয়। বিএনপি হয়তো বাধ্য হয়েছে পরিস্থিতির কারণে। কোন পরিস্থিতির আপনি জানেন। এত খোলাখুলি বলারও কিছু নেই। হতে পারে যদি ওইটা হয়, তাহলে বাইরের খেলাটা এখানে হয়েছে। কিন্তু আপাত দৃষ্টিতে যদি বিএনপি তাদের মানে ফেভারিট তালিকায় ১ নম্বরে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর যদি এখানে আন্তর্জাতিক কোনো খেলার হুম। কিছু থাকে, তাহলে সেক্ষেত্রে ডক্টর ইউনূস হলে আমি অবাক হব না। আচ্ছা। আমি ওই যে জিজ্ঞাসা করছিলাম যে এই সময়টা কেন বা ২৫শে জুলাইয়ের মধ্যে কেন করতে হবে বা আ ধরেন সম্প্রতি একটা ঘটনা দেখা গেল যে মানে এই বিষয়ে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন বলেই প্রশ্নটা করছিলাম যে আ জামায়াতের একজন এমপির যে নারী কেলেঙ্কারির বিষয়টা মানে যেহেতু জামায়াতের একটা প্রেশার ছিল এই রাষ্ট্রপতিকে অপসারণ বা বিরোধী জোটেরই একটা প্রেশার ছিল। এই কেলেঙ্কারির বিষয়টাকে একটু ধামাচাপা দিতেই মানে এইরকম একটা বিষয় সামনে নিয়ে আসা হলো। এরকম অনেকে বলছেন। আপনার মানে কি কাছে কোনো মানে জানাশোনা আছে? এগুলো কি কোনো ভিত্তি আছে এই ধরনের বক্তব্যের? না, না, এটার কোনো ভিত্তি নেই। কারণ জামায়াতের যেটা আপনি দেখেছেন, যেটা যেভাবে ভাইরাল হয়েছে, যেভাবে ছড়িয়ে গিয়েছে, এটাকে ধামাচাপা দেওয়ার কিছু নেই। এটা সারা বাংলাদেশের মানুষ এটা জেনে মানে গিয়েছে এবং আলোচনাটা ওই তো ঘটনার ধামাচাপা পড়ে। এখন ধরেন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তো জামায়াতকে কেন এই সরকার ওই সুবিধাটা দিতে যাবে, তাই না? সরকারের তো প্রয়োজন নেই। বরঞ্চ যত জামায়াত আরো কলঙ্কিত হবে, তত এই সরকারের জন্য সেটা ভালো। তো সেজন্য তারা তো আর জেনে বুঝে এরকম একটা ইস্যু ধামাচাপা দিয়ে জামাতকে একটা সুবিধা করে দেবে না। বর্তমান মানে পরিস্থিতিতে সরকারের মনে হয়েছে যে এই মুহূর্তে শাহাবুদ্দিন চুপ্পুর রাষ্ট্রপতি পদে না থাকাটা প্রয়োজন দেশের স্বার্থে বা দেশের নিরাপত্তার স্বার্থে, এবং সেই কাজটি সরকার করেছে এবং শাহাবুদ্দিন চুপ্পুকে যেন চলে যেতে হলো, এটাই হচ্ছে বাস্তবতা। একটু এই বিষয়েও জানি এই যে মানে নারী কেলেঙ্কারির বিষয় বা সরকার চাইবেই যে আরো বেশি জামাত কলঙ্কিত হোক বলছিলেন। বা আমরা সম্প্রতি আবার দেখলাম যে বিএনপিরও একজন নেতার এরকম আপত্তিকর ভিডিও ফাঁস হয়ে গেছে। পরে তাকেও বহিষ্কার করা হয়েছে। আজকেই সম্ভবত দেখছিলাম বাংলা ট্রিবিউনে একটা খবর। আম তো মানে এগুলো আসলে কি শুরু হলো? এটা কেন হচ্ছে? আপনিও দেখলাম শেয়ার করেছেন সেই জামাত নেতার সেই ভিডিওটি। একজন ব্যক্তি তিনি জামাতের আ মানে নেতা হোক বা মামুনুল হোক বা ওনারা যে কেউই হোক না কেন বা বিএনপি নেতা হোক, তাদের আসলে ব্যক্তিগত গোপনীয় কি কোনো জায়গা থাকবে না? মানে সেটি গোপন রুমের ভেতরের বিষয়ও কেন ভাইরাল বা পাবলিক হয়ে যাচ্ছে? প্রাপ্তবয়স্ক দুজন মানে অ্যাডাল্ট, তারা একটা মানে রুমের মধ্যে যেটা করছে একান্তই তাদের ব্যক্তিগত, এবং আমরা যারা এ ধরনের দেশে বসবাস করছি মার্কিন যুক্তরাষ্ট্রে, আমরা কিন্তু এটা প্রাইভেসিটাকে আমরা সম্মান করি। কিন্তু এক্ষেত্রে আপনার দেখতে হবে যে সে যারা মানে অপ্রাপ্ত বয়স্ক, তাদেরকে চাকরির প্রলোভন দেখিয়ে বা তাদেরকে সে তাদের ওই আর্থিক অনটনের সুযোগ নিয়ে তাদের সাথে কিন্তু সেই জিনিসটাকে অ্যাবিউজ করছে, তার পাওয়ারটাকে। তো এ কারণেই কিন্তু এটা সে এক্সপোজ হওয়া প্রয়োজন, এবং সেক্ষেত্রে ওই যে অপ্রাপ্ত বয়স্কর সাথে সে যে একটা সুবিধা নিল, সুযোগ নিল তার ক্ষমতার অপব্যবহার করে, এগুলোকে এক্সপোজ করলে ভবিষ্যতে এ ধরনের দৃষ্টান্ত যাতে না হয়, সেজন্যই কিন্তু আমরা আসলে এগুলোকে এক্সপোজ করেছি বা আমিও করেছি। তো এখানে কিন্তু আসলে যদি এটিও তো দুজন একটা আইনের প্রাপ্তবয়স্ক, লঙ্ঘন না? মানে একটা প্রাইভেসি বিষয় তো আছে। একটা ব্যক্তিগত গোপনীয়তার অধিকার তো একটা সাংবিধানিক অধিকার তো আছে। সেটির একটা লঙ্ঘন হয়ে যাচ্ছে না এরকম? মানে এখন যদি জনে বিএনপি নেতা তারপরে আরো মামুনুল হক থেকে শুরু করে গাজী নজরুল ইসলাম বিএনপি নেতা এরকম বিএনপি নিশ্চয়ই লেগে থাকবে যে মানে জামাতের আরো কাউকে পাওয়া যায় কিনা? জামাত দেখবে আরো কাউকে বিএনপিকে পাওয়া যায় কিনা? মানে এটি একটা বাজে নজির হয়ে যাচ্ছে না? অবশ্যই নজিরগুলো তো বাজে হচ্ছে। কিন্তু এখন কথা হচ্ছে যে সমাজে আমাদের যখন এভাবে একটা মানে ভাইরাসের মতো বিষয়গুলোর মানে প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, তখন সমাজ থেকে এগুলোকে আপনি অপসারণ করতে গেলে, যারা এগুলো এই ধরনের কর্মকাণ্ড করছে তাদের মনে একটা ভীতির সঞ্চার করতে গেলেও কিন্তু এগুলো বেশি বেশি করে বাইরে আসা প্রয়োজন। তাহলে অন্তত মনে করেন এরা একটা ভয় পাবে যে যে somebody is watching, বা এগুলো আমার যেকোনো মুহূর্তে বের হয়ে যেতে পারে। তো এইজন্য আমি মনে করি যে এই লোকটা যে বেপরোয়াভাবে সে যে মগবাজারের হোটেলে যাচ্ছিল, এমন কোনো মগবাজারের হোটেল নাই যেখানে সে মেয়ে নিয়ে যায়নি। আপনি দেখেছেন যে আরো এর পরবর্তীতে একাধিক ফুটেজ বের হয়েছে। একাধিক ভিন্ন ভিন্ন নারীর সাথে তার ফুটেজ বের হয়েছে, যেগুলো কিন্তু আমি আর প্রচার করিনি। বিভিন্ন অন্যান্য মানে পেইজে ওগুলো এসেছে। তো এই যে মানে বিষয়টা, এই যে একটা মানে মানসিক বিকৃতি, একটা ৭৫ বছর বয়স্ক একজন মানুষ, সে এভাবে একটা মানসিক বিকৃতি তার, যে সে তার মানে মাইনর মানে মেয়েদের সাথে সে এইসব কাজ করে বেড়াচ্ছে। তো এটা একটা সমাজে একটা অসুস্থ মানে মানুষের একটা অসুস্থ মানসিকতার বহিঃপ্রকাশ হচ্ছে। তো এই অসুস্থ মেন্টালিটি যে আমাদের সমাজে বিদ্যমান রয়েছে, এটা দেখিয়ে দেওয়ার জন্য বা এটা রোধ করার জন্য মনে করি এগুলো সামনে আসা প্রয়োজন, এবং এদেরকে সামাজিকভাবে লজ্জা দেওয়া প্রয়োজন, এবং এই লজ্জা দিলে যদি আরো ১০ টা লোক শিখে, আমি মনে কিন্তু করি যারা এজন্য এগুলো আসলে এরকম রুমে ঢুকে মব করছে তাদের জন্য তারাও তো একটা পানিশেবল অফেন্স করছে। মানে তারা তো এটাও তো এক ধরনের মব, তাই না? একজন ব্যক্তিকে এরকম হেনস্থা করছে ২ জন প্রাপ্তবয়স্ক মানুষ। সেই মেয়েটিও না, প্রাপ্তবয়স্ক। এখানে মবের ঘটনাটা আসলে এটা যেটা আমি যতটুকু জানতে পেরেছি যে তার যে মানে গাড়ির যে ড্রাইভার সেই তাকে ব্ল্যাকমেইল করেছে, এবং গাড়ির ড্রাইভার তাকে এটা নিয়ে ব্ল্যাকমেইল করেছে এবং তার কাছে টাকা পয়সা চেয়েছিল।
সেগুলো ঠিকমতো দেয়নি এবং তারপরে এটা আসলে এক্সপোজ হয়ে যায় এবং এভাবেই তখন এই কেঁচো ঘুরতে সাপ বের হয়ে যাওয়ার মতো এখানে এই বিষয়টা ছড়িয়ে যায়। হুম, যা হোক। একটু এই প্রসঙ্গে আসে যে বিএনপি চাইবে যে জামাতকে আরো কলঙ্কিত হোক বা জামাতও যদি চায়, এটা কি আসলে সত্যিকারের বিরোধ? মানে এই প্রশ্নটা অনেকেই করেন বিভিন্ন সময় যে জামাত বিএনপির যে বিরোধিতা দেখা যাচ্ছে, এটা কি আসলে দেখানোর জন্য দেখানো হচ্ছে নাকি আসলে সত্যিকারের আছে? কারণ ধরেন আবার অন্তর্বর্তী সরকারের কথাও এর মধ্য থেকে জিজ্ঞাসা করি। যেমন জামাত শুনলাম তখন শোনা যেত যে অন্তর্বর্তী সরকারের একটা বড় সমর্থক হচ্ছে জামাত বা জামাতের লোকজনই আছে অন্তর্বর্তী সরকারের মধ্যে। কিন্তু সেই জামাত অভিযোগ করল যে অন্তর্বর্তী সরকার এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সাথে দায়ী। কিন্তু মানে কোনো রকম অভিযোগ সত্যিকার অর্থে যেটার ব্যবস্থা সেরকম কিছু জামাতও করল না। আবার ধরেন বিএনপির প্রধানমন্ত্রীর যিনি মুখ্য সচিব জনাব আব্দুস সাত্তার, তিনি বললেন ৮ জন উপদেষ্টা সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আছে দুর্নীতির। কিন্তু এখন তিনি মুখ্য সচিব, তাদের বিরুদ্ধে কোনো কথা হলো না। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বললেন, প্রধানমন্ত্রীকে অনুরোধ করলেন দুদককে দিয়ে অন্তর্বর্তী সরকারের যে ১৮ মাসের কর্মকাণ্ডের সেগুলো বিচার করতে। কিন্তু সেগুলো খুব হচ্ছে না। আবার মানে জামাত শুরুতে মানে এই যখন কি বলে বাণিজ্য চুক্তিটা হচ্ছিল বা আলোচনা হচ্ছিল, তখন আমরাও বিভিন্ন জনের সাথে কথা বলছি। সবাই বলছে যে এটা না জানিয়ে করা হচ্ছে, আপত্তির কথা। পরে দেখলাম সবাই জানেন। জামাতও জানে, বিএনপিও জানে, আর অন্তর্বর্তী সরকার তো জানেই যারা করছে। একরকম যোগসূত্র কি আছে? নাকি এই বিরোধিতা যে দেখা যাচ্ছে সেটা কি সত্যিকারের বিরোধিতা? নাকি আসলে তলে, তলে যোগসূত্র আছে? এখন এখানে আসলে এটাকে এত সরলভাবে আসলে ব্যাখ্যা করা যায় না। এটা আপনার ওই যে একটা যে কথা আমরা জানি যে পলিটিক্স ইজ আর্ট অফ কম্প্রোমাইজ। তো এই কম্প্রোমাইজ সরকারি দল তারা বিরোধী দলের সাথে নানাভাবে করে, বিরোধী দল তারা সরকারের সাথে নানাভাবে করে এবং এই কম্প্রোমাইজের মাধ্যমেই কিন্তু আসলে একটা দেশ চলে। তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে এখন যেটা ব্যতিক্রম লিস্ট যে আপনার ওই আওয়ামী লীগের আমলে যেটা হয়েছিল যে জাতীয় পার্টির মতো একটা মানে গৃহপালিত বিরোধী দল, ওটা কিন্তু এখন নেই। এখন আপনি দেখেন যে সংসদেও কিন্তু একটা মোটামুটি বেশ তীব্র আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে এবং একটা প্রাণবন্ত সংসদ কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। এখন এর বাইরে যদি আপনি বলেন যে না এটা লোক দেখানো বা তারা যা বলছে এটা আসলে তারা মিন করে না, এটা আপনি বলতেই পারেন। কিন্তু তারপরেও আমরা বাইরে থেকে যেটা দেখছি সেটা হ্যাঁ, হয়তো কিছু কম্প্রোমাইজ থাকলেও থাকতে পারে। কিন্তু এগুলোর তো আসলে সুনির্দিষ্ট এভিডেন্স আমাদের কাছে নেই। হুম। তাই না? জি। আম এ মানে যেটি আরো একটা যে আলোচনা আছে যে শেখ হাসিনা ফিরবেন, ডিসেম্বরে ফিরবেন। আ আপনি যেহেতু বিভিন্ন গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে কথা বলেন, এরকম কি কিছু মানে আভাস মানে অন্যান্য বিভিন্ন সূত্রে কি আছে নাকি শুধু তিনি ঘোষণাই দিচ্ছেন? তিনি ঘোষণা দিচ্ছেন এবং আসলে তার মানসিক সুস্থতাটা আসলে এখন এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ তিনি কোন বাস্তবতায় আসলে ডিসেম্বরে আসবেন তিনি বলেছেন, এটা তিনিই ভালো বলতে পারবেন বা কোথা থেকে তিনি গ্রিন সিগন্যাল পেয়েছেন। হুম, এবং এমনও হয়েছে যে আমার এক সোর্সের সাথে তিনি কয়েকদিন আগে কথা বলছিলেন। তো সেখানে তিনি বলছেন যে, "ডিসেম্বর না, আমি নভেম্বরেই চলে আসবো। দেখো না।" তো আসলে এগুলো মানে হাস্যকর এবং তিনি এগুলো বলে আসলে তার মানসিক সুস্থতার আসলে কোন পর্যায়ে আছে সেটা নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে। বা এগুলো হয়তো জাস্ট তার যে মানে তার দলের যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে হয়তো একটা উজ্জীবিত করার জন্য তিনি এক ধরনের প্রচেষ্টা নিয়ে থাকতে পারেন। কিন্তু আমার সোর্স আবার যখন ওবায়দুল কাদেরের সাথে কথা বলে, ওবায়দুল কাদের তখন আবার বলছেন যে, "না, এটা তো আসলে আমাদের দলের একটা কৌশলগত অবস্থান। আমরা কৌশলগত কারণে অনেক কথাই বলি। নেত্রীও এটা কৌশলগত কারণে বলেছেন।" তো এই ধরনের কথা কিন্তু ওবায়দুল কাদের বলছেন এটা আমার সূত্রের মাধ্যমে আমি জানতে পারছি। তো আসলে ওবায়দুল কাদেরের কথা সত্য না শেখ হাসিনার কথা সত্য নাকি এটা আমরা আসলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করলেই জানতে পারব। কিন্তু আমি মনে করি যে এটা কোনো মানসিক সুস্থতার কোনো পরিচয় দিচ্ছে না। যখন তিনি বলছেন যে আমি ডিসেম্বরের মধ্যে ফিরে আসবো। এটা আমার কাছে মনে হচ্ছে ওই আগে যেমন বলেছেন যে হুম, আমি টুপ করে দেশে ঢুকে পড়বো, ঐরকমই একটা বয়ান তিনি বাজারে ছেড়ে দিলেন। আচ্ছা।